প্রথমে যেটা বলতে চাই যে নতুন খসড়া যেটা হয়েছে সেখানে কিছু ইতিবাচক দিক আছে যেটা আমাদের দৃষ্টিতে, সেগুলো আমরা এখানে স্বীকৃতি জানাই। দু একটু উল্লেখ করতে চাই, যেমন কমিশনের নিয়োগের ক্ষেত্রে অধ্যাদেশে ছিল না, নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক না হলে সেটি যোগ্যতা হবে না, বা যদিও ইট ইজ ইমপ্লাইড, বা সাজাপ্রাপ্ত অপরাধের জন্য সাজাপ্রাপ্ত হলে তিনি নিযুক্ত হবেন না, এই ধরনের বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। কমিশনের সবার লিখিত কার্যাবলী প্রকাশ করতে হবে, এরকম একটা ইতিবাচক ধারা যুক্ত হয়েছে। মানবাধিকার সংরক্ষণে বিদ্যমান আইনের অধীন স্বীকৃত ব্যবস্থাদের সমন্বিত পুনর্বিবেচনা বিষয়টি আছে। তদন্তকারী কর্মকর্তার জবাবদিহির একটা ধারা আছে। জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগের এখতিয়ার বৃদ্ধি করা হয়েছে, যেটি আগে কখনো ছিল না। জাতীয় প্রতিরোধ ব্যবস্থা সেটির এখতিয়ার বৃদ্ধি করা হয়েছে। এই ধরনের বিষয়গুলো ইতিবাচক, যেটাকে আমরা স্বাগত জানাই। তবে এর মধ্যে বেশ কিছু বিষয় আছে যেটি আসলে বিশেষ করে যেটি 2025-এর অধ্যাদেশ তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, বা তার সাথে অনেক বিচ্যুতি আছে, যার ফলে যেটি আমি শুরু থেকে বলছি, আমাদের প্রত্যাশা একটি স্বাধীন, নিরপেক্ষ, কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার প্রত্যাশা, এবং বিশেষ করে যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন ইতিবাচক ক্যাটাগরি আন্তর্জাতিক মানদণ্ডে পায় নাই, সেগুলো পূরণ করতে, সেসব সপ্তাহগুলো পূরণ করতে আবারও ব্যর্থ হবে যদি বর্তমান যে খসড়াটি আছে সেটার উপর ভিত্তি করে কমিশন যদি গঠিত হয়, সেটা আমরা মনে করি। সো এখানে ধারাবাহিক কিছু পর্যালোচনা এবং সুপারিশ আমরা তুলে ধরছি। আমি পর্যটনের সঙ্গে সময় ব্যয় করতে চাই না খুব একটা, তবে কিছু কিছু বিষয় যেটা উল্লেখ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে কমিশনটি অধ্যাদেশ অনুযায়ী হওয়ার কথা ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে, সুস্পষ্টভাবে কোনো সরকারের মন্ত্রণালয়াধীন থাকবে না, এই ধরনের একটা বিষয় ছিল। কিন্তু এই নতুন কমিশনে সেই বিষয়টি, নতুন প্রস্তাবনায় বা খসড়ায় সেই বিষয়টি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে সুযোগ রাখা হয়েছে যে এই কমিশনটি আসলে সরকারের এক বা একাধিক মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন থাকবে। এটি আমরা অগ্রহণযোগ্য মনে করি। কাজে এই আইনে আমরা মনে করি যে সুস্পষ্টভাবে এই কথাটা উল্লেখ থাকা উচিত যে কমিশন একটি স্বাধীন সংস্থা হবে এবং সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের কর্তৃত্বাধীন থাকবে না, এটা আমরা সুস্পষ্টভাবে চাই। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে খসড়া আইনের 13-তে যেটা আছে যে বেশ কিছু, যেটা আমরা খুবই ইতিবাচক মনে করেছিলাম, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য যে সমস্ত সংস্থাগুলো দায়ী, সংস্থার কর্মীদের একাংশ দায়ী, কর্মচারীদের একাংশ দায়ী, সেই সংস্থাগুলো এই কমিশনের কার্যাবলীর অন্তর্ভুক্ত হবে। এই অর্থে যে যেখানে যে অধ্যাদেশে যে বিষয়টা ছিল, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, নজরদারি সংস্থা, সামরিক বাহিনী সহ যে এই ধরনের সংস্থাগুলো যাদের আটকস্থল, আমরা সবাই, দেশবাসী সবাই জানি, আয়নাঘর, এই ধরনের আটকস্থল যেগুলো, সেগুলো এই জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে পর্যবেক্ষণ করা এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সুপারিশ করা, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেখানে কোনো আইনগত বৈধতা না থাকলে সেটাকে বন্ধ করে দেওয়া, এই ধরনের সুপারিশ, যদি কেউ কোনো সুযোগ থাকে সেটা মানবাধিকার লঙ্ঘনের এই ধরনের আশ্রয়স্থলে, সেটার জন্য প্রতিকারের ব্যবস্থা করা, এই ধরনের বিষয়গুলো আমাদের যেটা 2025-এর অধ্যাদেশ সেটাতে ছিল। তো এই বিষয়গুলো সেখানে আসলে ডাইলিউট করা হয়েছে। প্র্যাকটিক্যালি এই ধারাটি নাই এখনকার কি বলে যে খসড়ায়। কাজে আমরা প্রস্তাব করছি যে 13 নম্বর অধ্যাদেশে অনুচ্ছেদে সকল আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা ও নজরদারি সংস্থা এবং সামরিক বাহিনী সম্ভাব্য আটকস্থল, যেখানে গুম সহ বিভিন্ন ধরনের নির্যাতনের আটককৃত ব্যক্তিদের রাখার সম্ভাবনা রয়েছে, এমন স্থানসমূহে নিয়মিত অনুসন্ধান, পরিদর্শন ও তদন্ত করা এবং এরূপ স্থান এবং অবস্থায় উন্নয়নের জন্য সরকারের নিকট প্রয়োজনীয় সুপারিশ করা, এবং এই সকল স্থান আইন বহির্ভূত হলে তা বন্ধ করা ও স্থায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকারের নিকট সুপারিশ করা বিধান যুক্ত করতে হবে বলে আমরা অত্যন্ত জোরালোভাবে বিশ্বাস করে প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের এই যে খসড়া অধ্যাদেশ ছিল, সেখানে ছিল 2025 সালের অধ্যাদেশে অন্তর্ভুক্ত শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে স্বাধীন অনুসন্ধান এবং তদন্ত করা
এবং অনুসন্ধান বা তদন্ত শেষে শাস্তির পরিমাণ, ক্ষতিপূরণ ও প্রশাসনিক আদেশ, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার ক্ষমতা, এই বিষয়গুলো এখনকার ইয়েতে বাদ দেওয়া হয়েছে। এবং খসড়া আইনে শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে কমিশনের অনুসন্ধান ও তদন্তের এখতিয়ার সংকুচিত করে শুধুমাত্র সংশ্লিষ্ট বাহিনী প্রধান বা সরকারের নিকট হতে প্রতিবেদন চাওয়া এবং উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট বাহিনী প্রধান বা সরকারের নিকট সুপারিশ প্রদানের মধ্যে সীমিত করা হয়েছে। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনে তাদের কাছেই প্রতিকারের জন্য সম্পূর্ণ এখতিয়ার অর্পণ করা হয়েছে বর্তমান দেশে। আমরা সেটাকে পরিবর্তন চাই, অর্থাৎ অধ্যাদেশে যেভাবে ছিল সেটাকে সেভাবে পুনর্বহাল করা হোক, সেটা আমাদের প্রস্তাব। এছাড়া খসড়া আইনের 16 ধারাতে অভিযুক্ত ব্যক্তি যদি সরকারি কর্মচারী বা শৃঙ্খলা বাহিনীর সদস্য হয় তাহলে তাকে তাদের গ্রেফতারের ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতো কমিশনের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে এবং এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমতির প্রয়োজন হবে না। এই বিষয়টি যেটা ছিল অধ্যাদেশে সেটি বাতিল করা হয়েছে, সেটাকে পুনর্বহাল কথা হচ্ছে। অর্থাৎ যদি যে কোনো মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি তিনি যদি সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলা বাহিনীর সদস্য হন, তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল এবং কোনো কোনো ক্ষেত্রে কমিশনের নিজের শুধু পূর্ব অনুমতি লাগবে, সরকারের পূর্ব অনুমতির প্রয়োজন হবে না, এটি আমরা দাবি করছি। এরপরে হচ্ছে যে আমাদের খসড়া আইনে যেটি ছিল যে কোনো অভিযোগ দায়ের বা তথ্য প্রাপ্তির পরবর্তী 15 দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কমিশনার স্বীয় বিবেচনায় এখন বলা হচ্ছে স্বীয় বিবেচনায় উক্ত অভিযোগ আমলে নেবেন। কোনো অভিযোগ আসলে তিনি নিজে বিবেচনা করবেন যে কিভাবে সেটা নেবেন কি আমলে নেবেন কি নেবেন না। যে স্বীয় বিবেচনার বিষয়টি আমরা মনে করি যে এটা রাখার কোনো প্রয়োজন নাই। এটি প্রোঅ্যাক্টিভলি অভিযোগ আসলে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে, এই বিষয়টি আমাদের এই অধ্যাদেশ আইনে খসড়া আইনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং সেটা হচ্ছে যে গণমাধ্যম বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত মানবাধিকার লঙ্ঘন সম্বলিত তথ্য প্রকাশিত হলে এবং কমিশন বিষয়টি আমলের যদি না নেয় তাহলে সেক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করতে হবে কেন আমলে নেওয়া হলো না, এবং সেটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা যেটি চাই যে কোনো অভিযোগ আসলে গণমাধ্যম সম্মান কোনো সূত্র থেকে সেটির উপর ভিত্তি করে কমিশন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। যদি করতে অসম্মত হয় বা যদি করতে না পারেন, যৌক্তিক ভিত্তি যদি থাকে বা না থাকে কেন করা হলো না সেটি প্রকাশ করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের জ্ঞাতার্থে। এরপরে খসড়া আইনে অভিযোগের ক্ষেত্রে মধ্যস্থতা এবং সমঝোতা যে প্রভিশনটা আছে, সমঝোতার যে প্রভিশনটা আছে সেটি সমঝোতাকারী বা মধ্যস্থকারীকে নিয়োগের ক্ষেত্রে এখানে সরকারের কর্তৃত্ব রাখা হয়েছে, যেটা আমরা মনে করি কোনো প্রয়োজন নাই। কমিশনের এই এখতিয়ারটা নিজেরই থাকা উচিত যে মধ্যস্থতা কে করবেন বা সমঝোতা কে করবেন বা সমঝোতার ক্ষেত্রে কাদেরকে নিযুক্ত করা হবে সেটি কমিশন নিজস্ব এখতিয়ারের ভিতরেই থাকা উচিত বলে আমরা মনে করি।